নমস্কার, আমি ইন্দ্রনী। আর আমি এখন আছি শ্যামবাজার নাম করা একটা নতুন ক্যাফে। ক্যাফের নাম কি? ক্যাফের নাম পরে নাম বলবো। ফার্স্ট আমি বলবো, ফার্স্ট অফ অল দিদি কেমন আছো? ভালো আছি তোমাদের ভালোবাসায়। ডেফিনেটলি আশা করি তোমরাও ভালো আছো সবাই। দিদি, ইন্টারভিউর আগে আমি একটা কোশ্চেন করবো। এই যে এত সুন্দর একটা জায়গা, কেমন লাগছে? খুব নস্টালজিক হয়ে গেলাম, কারণ এখানে গলিতে ঢোকার সময় দেখলাম মোহনবাগান। আর মোহনবাগান ক্লাবের নামটা আমাদের ফ্যামিলির সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার, আমি শর্মিষ্ঠা ব্যানার্জি, এক্স ইন্ডিয়া ফুটবলার অলোক মুখার্জির মেয়ে। সো ছোটবেলা থেকেই তো ফুটবলের ফ্যামিলি, প্লাস নিজস্ব ক্লাব সালকার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, সেখানে বড় হওয়া, কাকা কাকিমা বাবাকে দেখা, এছাড়াও যে পার্সনদের সাথে আমাদের ওঠা বসা। বাড়িতে আমি শৈলেন মান্না, চুনি গোস্বামী, প্রসূন ব্যানার্জি, পিকে ব্যানার্জি, এই লিজেন্ডসের আমি দেখেছি, তো খুব লাকি মনে হয়। তো মোহনবাগান ক্লাবটা যখন দেখলাম, তো মানে কি বলবো, সেই ছোটবেলায় চলে গেলাম। যে আমারও সেই চোখের কোণায় এসে গেল, যে ওরা আমায় বলেছিল যে বাবা কাকা এরকম তুমি কিছু হলে না কেন ফুটবলে বা ভলিবল। সো আমি বললাম খেলতে যে ভালো লাগে না। হ্যাঁ, চেষ্টা করা হয়েছিল, পাঠিয়েছিল 3 মান্থসে, বাট ব্যাড লাক। আমার সেই বয়স তখন ছিল 7 ইয়ার্স, আমার মনে আছে। আমার ম্যানেঞ্জাইটিস ধরা পড়ে, তো আমাকে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসে। ডক্টর সুভাষচন্দ্র বোসের যে কাকা, ডক্টর শিশির বোসের হসপিটালে। তো ওনার মুখে আমি শুনতাম সুভাষচন্দ্র বোসের গল্প, ওনার পালানো, ওনার পলিটিক্স এরকম সুন্দরভাবে দেশের জন্য করা। আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম সেই ছোট্ট বয়সে। তো তারপর তো ওই স্টাডি আর যেটা থাকে, হ্যাঁ স্বপ্নটা থাকে, হ্যাঁ, স্বপ্নটা ডেফিনেটলি। কারণ আমি অলওয়েজ বিলিভ করি যে উইদাউট ড্রিমস উই কান্ট সার্ভাইভ। হ্যাঁ। সো স্বপ্নটা ছিল। তো এই যে কসমিক জেস্ট, এত বড় সুন্দর ক্যাফে, তো এটা নিয়ে কি বলবে? ফার্স্ট এই একটা কোশ্চেন করবো। স্প্লেন্ডিড, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, তো আমার পাশে আরেকজন দাদা আছে। এই দাদা না, আমার খুব ভালো বন্ধু প্লাস আমার সিনিয়র। তো ফার্স্ট দাদা কেমন আছো? আমি ভালো আছি। আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আবারও দেখা হচ্ছে। তো এখন রিসেন্টলি কাজ নিয়ে কথা বলবো। কাজ স্টার্ট করার আগে বলবো এখানে একবার কফি টেস্ট করতে আচ্ছা, অন ক্যামেরা। বাহ, খুব সুন্দর, সত্যি সুন্দর, হ্যাঁ, খালি এখানে। টেস্টি। আচ্ছা, আর প্লেস কেমন লাগছে? প্লেসটা খুব ভালো, কারণ এখানে নর্থ কলকাতা মানে একটা ঐতিহ্য আছে। সেটা আমরা তো যত দিন যাচ্ছি তত আধুনিক হচ্ছি, তো আধুনিকের সাথে সাথে পুরোনোগুলোও কিন্তু মাঝে মাঝে ফিরে আসে। তো পুরোনোগুলো যখন ফিরে আসে তখন আমি তখন পুরোনোগুলোকে একটু যতটা স্মৃতিতে ধরে রাখা যায় ততটা, যদি কাছে ধরে রাখা যায়, এটা সবচেয়ে বড় একটা বিষয়। আচ্ছা, তোমার একটু নিজে ইন্ট্রোডিউস করে নাও। আ আমার নিজের ইন্ট্রোডিউস, আমি একদম নিজের পরিচয় খুব একটা দিতে চাই না। সেটা হচ্ছে আমি প্রফেশনালি সঞ্চালনা করি, মানে অ্যাঙ্কারিংটা করি। অ্যাঙ্কারিং করা হচ্ছে আমার অনেকখানি আ কথা বলার নেশার মাঝে পেশা। আর এখন উল্টে গেছে, অনেকখানি পেশার মাঝে নেশা হয়ে গেছে। মানে এখন ফেলো করি মাখো তেল কথাটা প্রবাদে আছে। এখন পয়সা দিলে আমি সঞ্চালনা করতে চলে যাই। যেখানে বলবে আমি সেখানেই অলওয়েজ রাজি আছি। কিন্তু কয়েকটা জিনিস আবার আমার একটু নাক উঁচু আছে, মাথাও উঁচু আছে, এটা বলে দিই। মানে সব জায়গায় বলে দিই না। মানে আজকে এখানে প্রোগ্রাম করার আসার আগেও আমার একটা শ্যুট ছিল টিভি চ্যানেলে। আমি বলে দিয়েছি, "না, আমি করতে পারবো না। এবার তুমি দেখে নাও।" এবার সে মাঝে পড়ে গেছে, জানি না সে কি করবে। কিন্তু আমি আর আসতে পারবো না। মানে আমি সেই জায়গাটা মেইনটেইন করি। মানে তোমাকে যদি ফার্স্ট প্রায়োরিটি দিই বা কথা দিয়ে দিই, সেই জায়গায় আমি সেই জায়গাটাই রাখি। মানে সেখানে আমার রেমুনারেশন একটা হতে পারে, সেখানে হাই রেমুনারেশন হতে পারে। সেই জায়গাটা আমাকে ছেড়ে আসতে হয়, যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি। আমাদের এখানে কথাটার খুব দাম। একদম, একদম। তো দুজনের পাশে আমার দুজন আরেকজন বসে আছে। খুব ভালো দাদা, আমার খুব ভালো বন্ধু জিদ্দা। তো জিদ্দা, নমস্কার। জিদ্দা, কেমন আছো? আমি খুব ভালো আছি। ফাইনালি তো অনেকদিন পর তোমার সাথে কথা হওয়ার পরে, তো কেমন লাগছে? খুব সুন্দর এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে আজকে এসে এখানে। আর তুমি তো কিছু জিদ্দা, বলার নিজের একটু নিজে ইন্ট্রোডিউস করে নাও, কি করছো? বাই প্রফেশন আমি মডেল প্লাস নিজের বিজনেস আছে। আর এখন ডিএস প্রোডাকশনের ম্যানেজমেন্টেও আছি। আমার ডিএস এর সাথে কাজ করতে খুবই ভালো লাগে, প্রথম থেকেই ভালো লাগে। এখন তো ম্যানেজমেন্টে আসার পরে একটা টিম, বেসিক্যালি আমরা প্রোডাকশন হাউস একটা টিম। শর্মিষ্ঠা ব্যানার্জি, সৈকত, আমি, দেবলীনা দি, এরা সব একটা টিমের মতন কাজ করি। তো খুব ফ্রেন্ডলি আর খুব এনজয় করে আমরা কাজ করছি।
প্লেসটা কেমন লাগছে? খুব সুন্দর। দেখে কি মনে হলো ফার্স্ট? ফার্স্টে তো এসে মনে হচ্ছিল জাস্ট একটা বারে এসেছি, লাইক খুব সুন্দর এনভায়রনমেন্ট, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তো জিদ্দার সাথে কথাই হয়ে গেল। পাশেই ত্রিপর্ণা বিশ্বাস, সরি। ত্রিপর্ণা কেমন আছে? খুব ভালো আছি। এর আগের বারও এসেছে, এখন এসেছে, কেমন লাগছে? আমার তো এটা ভালো লেগেছিল, আগের বারেই বলেছিলাম এসে যে আমি এখানে আসবো আবার। তো এইটা এই সুযোগে আসা হয়ে গেল, আবার আসবো, নেক্সট টাইমও আসবো। খুব ভালো লাগছে এসে। তো আপকামিং যদি এখন আমরা সবাই জানি ডিএস প্রোডাকশন আপকামিং একটা বড় প্রজেক্ট আসছে, আমি সবার থেকে এক এক করে কোশ্চেন স্টার্ট করছি। তো ডিএস প্রোডাকশন পাশে দিয়ে দিন। হ্যাঁ, তো ওয়ান ওয়ার্ডে যদি ওয়ান সেন্টেন্সে যদি বলো ডিএস প্রোডাকশন। ডিএস প্রোডাকশনের সাথে আমি খুব বেশি কাজ করিনি, একবারই কাজ করেছি স্টাইল স্ট্রিট ম্যাগাজিনের সময়। আমার খুব ভালো লেগেছে, মানে শর্মিষ্ঠা, স্পেশালি শর্মিষ্ঠাদির সাথে আমার একটু কানেক্টিভিটিটা তখন তখন বসি দাম দিয়ে খুব ভালো। যদি রাগ বকে না। না, বকে না, একদম দিদি মানে দিদি, মানে খুব মিশে যায় তাড়াতাড়ি, আমার খুব ভালো লাগে। চলো আমি পাশে দিদি দিদি কোশ্চেন করে নিচ্ছি। তো দিদি ফার্স্ট এখন তোমাদের বড় শো আসছে, এক্স্যাক্ট। আমরা সবাইকে বলে দিই 14 ডিসেম্বরে একটা বড় শো আসতে চলেছে। তো ফার্স্ট শো নিয়ে একটু বলো। ডেফিনেটলি কলকাতার বুকে হাওড়া শহরে প্রথমবার সবার চাহিদা অনুযায়ী ভালোবাসে সবাই ডিএসকে, তাই ডিএস প্রোডাকশন প্রেজেন্ট দ্য সেলিব্রিটি অ্যাওয়ার্ড অ্যান্ড মেগা র্যাম শো সিজন 3 আগামী 14 ডিসেম্বর আমাদের ঐতিহ্যপূর্ণ এলাকা শরৎ সদন অডিটোরিয়ামে মেট্রো হাওড়া ময়দানের পাশেই আমাদের অনুষ্ঠিত হতে চলেছে দিস ইভেন্ট। তাই সোশ্যাল মিডিয়া থ্রু সবাইকে বলবো তোমরা এসো আমাদের এই মেগা বেঙ্গলের মেগা ইভেন্টে। নিজের ট্যালেন্ট যাদের আছে, প্রতিভা আছে, কারণ আমি পার্সোনালি বিলিভ করি প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু সুপ্ত প্রতিভা আছে। সেই সুপ্ত প্রতিভাটাকে তোমায় চিনতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে, তবেই কিন্তু তোমার সেই সুপ্ত যে প্রতিভাটা সেই প্রতিভা কিন্তু অঙ্কুরিত হতে পারে। আর সেটার প্ল্যাটফর্মই হচ্ছে ডিএস প্রোডাকশন হাউস, যেখানে এটা বলাই হচ্ছে মেগা র্যাম শো। শুধু মেগা র্যাম শো করেই আমি কিন্তু সীমিত থাকিনি, এখানে অনেক ক্যাটেগরি রেখেছি, এখানে কম্পিটিশনও আছে। এখানে ডিজাইনার প্রফেশনাল ড্রেসের সাথে র্যাম্প ওয়াক তো রয়েছেই, যেখানে ফ্রেশার, কিডস, মিস্টার, মিস, প্রফেশনাল সবাই করতে পারে। এখানে এজ বা কোনো ক্রাইটেরিয়া নেই। দ্বিতীয়ত আমরা রাখতে চলেছি ট্যালেন্ট রাউন্ড। প্রত্যেক মানুষের মধ্যে না ট্যালেন্ট আছে, তো এখানে ট্যালেন্ট রাউন্ডে তুমি যদি পার্টিসিপেট করতে চাও 2.5 মিনিট তোমাকে অন স্টেজ আমরা সেই পারফর্ম করার সুযোগ দেবো, যেখানে তুমি ডান্স করতে পারো, সিং করতে পারো, জুম্বা দেখাতে পারো, এক্সারসাইজ করতে পারো, রিসাইটেশন করতে পারো, হোয়াট এভার ইউ ক্যান ডু দিস। ওকে, তো এই যে এর মধ্যে একটা কোশ্চেন করছি, হুম এই যে তুমি এভরি পার্সন যদি 2.5 মিনিট করে নিজের ট্যালেন্ট দেখায়, তো কটা মডেল এখন অবধি সিলেকশন হয়েছে? টার্গেট কত? 40 40 40 টার্গেট আছে। আর এখনো অবধি হয়ে উঠেছে, আমি তো এই মাসখানেকও হয়নি আমরা এটা ডিক্লেয়ার করেছি, ইতিমধ্যে 10 জন বলেছে ট্যালেন্ট রাউন্ডের জন্য। তো এক্সপেক্ট করছি ওটা 40 হবে, কারণ শরৎ সদন যে অডিটোরিয়ামটা, আমি ছোট থেকেই না অডিটোরিয়ামটা দেখতাম। তো এবার কলেজ ওখানেই, আমার জন্ম, আমার বড় হওয়া, আমার বিয়ে, সব কিছু ওখানে। তো করব 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 করে সেই সুবর্ণ সুযোগটা এসে গেল 2025-এ। তো ওটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আর প্রত্যেকবারই যখন আমার এরকম সিজন আসতে থাকে, সিজন 1, সিজন 2, সিজন 3, আমি নিজেকে না একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে যেতে চাই। ওই কম্পিটিশনটা আমার সাথে আর কারোর সাথে নয়। আমি এখানে র্যাট রেসে আসিনি, না কারোর কপি ক্যাট করতে এসেছি, বাট আমার সাথে নিজেরই আমার কম্পিটিশন, যে আমি নিজেকে একটা লেভেলে স্ট্যান্ড করাবো। ওকে, তো সেটার জন্যই আমাদের এই প্রোডাকশানে সিজন 3-তে আমি ভ্যারাইটি রেখেছি, যেটা তোমায় বলছিলাম যে ট্যালেন্ট শো। এখানে জুরি থাকবে। ওকে, এখানে বয়সের কোনো সীমা নেই, 2-3 বছর বয়স থেকে যে কেউ তার ট্যালেন্ট দেখাতে পারবে ক্যাটেগরি ওয়াইজ। ওকে, এবং যে উইনার হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাকে আমরা ট্রফি, সার্টিফিকেট,
থেকে শুরু করে গিফট থেকে শুরু করে মিডিয়া বাইট স্পিক্স থেকে শুরু করে সবকিছু ফুড এভরিথিং আমরা প্রোভাইড করে থাকবো। তৃতীয়ত হচ্ছে আমরা এখানে একটা ব্র্যান্ডের সিকোয়েন্স করছি, অরিফ্লেম একটা রিনাউন্ড ব্র্যান্ড ইন্টারন্যাশনাল, সেই ব্র্যান্ডের সিকোয়েন্স রয়েছে। ওকে, চতুর্থত যাদের তুলি ছাড়া এই ইভেন্ট, শুধু এই ইভেন্ট কেন, যে কোনো ইভেন্ট একটা ওই লেভেলে যায় না, একজন মানুষকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে একজন মেকআপ আর্টিস্ট। তো ফার্স্ট টাইম ডিএস প্রোডাকশন সেই কথা ভেবে মেকআপ আর্টিস্টদের কম্পিটিশন এনেছে, যেখানে তুমি তোমার নিজস্ব মডেলকে আনতে পারো। তুমি যদি এখান থেকে উইনার হও এবং তাদের সাথে ওয়ার্ক করবে, যদি উইনার হও সেখান থেকে কিন্তু ক্রাউন, ট্রফি, সার্টিফিকেট, গিফট, মিডিয়া বাইটস, পিক্স, এভরিথিং, ফুড তো আছে, সবই পাচ্ছ। আর আমি অলওয়েজ নিজে, এবং শুধু দেখো ব্যক্তিবর্গ নিয়ে তো আর প্রোডাকশন হয় না, প্রোডাকশন মানে টিম। একদম। পার্সোনালি বিলিভ করি যে টিম ওয়ার্ক মেক্স ড্রিম ওয়ার্ক। তো সেটার জন্য শিল্পী এবং শিল্পকে আমরা কিন্তু প্রচণ্ড মর্যাদা দিতে চাই, তাকে ফেলিসিয়েট করতে চাই তার গুণটাকে। তাই শুধু একটা শহর হাওড়া, ডেফিনেটলি ছোট শহর হলে কি হবে, হাওড়া কিন্তু প্রাধান্য রাখে। আমার বাবাও কিন্তু এই হাওড়া শহরকে রিপ্রেজেন্ট করেছিল ওয়ারি ক্লাবের হয়ে। তো তার মেয়ে হিসাবে সোশ্যাল মিডিয়া থ্রু শর্মিষ্ঠা আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এই ডিএস প্রোডাকশনের সিজনটির এই বিশাল ইভেন্টে তোমরা সবাই এসো, যেখানে আমাদের অ্যাঙ্কার হিসেবে থাকছে মিস কলকাতা সপ্তমী ব্যানার্জি, এবং আমার পাশে বসে রয়েছে সৈকত নন্দী। এছাড়া আমার অনেক ভাই বোন আমাদের পাশে সাপোর্ট করছে। এছাড়াও কোরিওগ্রাফার এবং গ্রুমার হিসেবে থাকছে বিহান সিং এবং সপ্তমী ব্যানার্জি দুজনে। এছাড়াও অনেক মানুষ আছেন যারা আমার পাশে দাঁড়াতে চান, তারা এই সময় আমার পাশে আসছেও। খুব ভালো লাগছে যে ডিএস প্রোডাকশন এমন একটা প্রোডাকশন আমি করে তুলতে চাই ইন্দ্রনীল, মানুষের ভরসার যোগ্য। সব থেকে বড় কথা, একটা শিশুর যখন জন্ম হয় সে কিন্তু দ্যাট টাইম কিচ্ছু জানে না, তাকে তার পেরেন্টস, সব থেকে পেরেন্টসের থেকে তার মা কিন্তু শেখায়। তো আমি সেই ডিএস প্রোডাকশনের দিদি হিসেবে নয়, মা হিসেবে তাদেরকে গাইড করতে চাই, যেভাবে আমি আমার সায়নকে করেছি। তো এই ইভেন্টে আমি বারবার বলছি, সময় নেই খুব বেশি, তাড়াতাড়ি এসো, আমাদের গিভেন নাম্বারে রেজিস্ট্রেশন করে নিজের সিটটাকে লট করে নাও। কথায় আসি, রেজিস্ট্রেশনটা কেন? রেজিস্ট্রেশনটা এই জন্য, কারণ আমাকেও কিন্তু তোমার ড্রেস, তোমার মেকআপ, তোমাকে যে আমি এগুলো দেবো সেগুলো অ্যালট করতে হয়। আমি যে রেজিস্ট্রেশনটা পাই খুব কম সংখ্যক, খুব মানে বেশি অ্যামাউন্টের নয়, এবং তার বেশি আমি কিন্তু রিটার্ন করে থাকি, সেটা সবাই জানো, গিফট দিয়ে বলো, সেইগুলো দিয়ে। তো চাই এসো সবাই, এবং নিজের প্রতিভা, নিজের যে ট্যালেন্ট শোকেস করার দিস প্ল্যাটফর্ম ডিএস প্রোডাকশন হাউস। আচ্ছা, তো আমি সৌকেতা থেকে ভিক্টর যাবো। সৌকেতা, একটা কথা বলো, আমি তোমাদেরকে বলবো দাদা কফি খেতে পারো, বেস্ট কফি। তো দিদি তুমি তো কফি খেলেই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমি রিভিউ পাবো। তো সৌকেতা, এখন কলকাতায় অনেক শো চলছে, আর এখন হাওড়ায় একটাই শো, ডিএস প্রোডাকশনের আপকামিং শো যেটা হচ্ছে। কেন কেন ছেলে বা মেয়ে ডিএসএ আসবে? ফার্স্ট কোশ্চেন আমার থাকবে এটা। কেন কি অনেকজনের মাথায় এখন চলে না কি, আচ্ছা শো তো কলকাতা হাজারটা চলছে, তো তোমার কি মনে হয় ডিএস প্রোডাকশনের যারা ঢুকবে ওরা কেন করবে? ফার্স্ট দুটো রিজন আমাকে বলো। আচ্ছা, ডিএস প্রোডাকশন হাউসে কেন ঢুকবে? অনেকেই ভাবে, মানে অনেক দিন ধরেই তো কাজ করছে, অনেকেই ভাবে ডিএস মানে হচ্ছে দেবলীনা শর্মিষ্ঠা হ্যাঁ। প্রোডাকশন। ঠিক আছে, এটা কিন্তু ধারণাটা লোকের কাছে ভুল। ডিএস মানে হচ্ছে ডাবল স্পিড প্রোডাকশন হাউস। এখানে আমি একটা ক্যাপশন যোগ করেছি, আমি পরে পারমিশন ছাড়াই যোগ করেছি, ডু দ্য ওয়ার্ক শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা দি বলি, কিন্তু এখানে ক্যাপশনটা এটাই থাকবে। এবার সবটা শর্মিষ্ঠা দিকে করতে হবে। এবার আমরা নারী, আমরা পারি, সেটা যেমন শর্মিষ্ঠা দি বলতে পারে, আমরা তো পুরুষ মানুষ, সেটা তো আর বলতে পারি না যে আমরা নারী, আমরা পারি। তো সেক্ষেত্রে এবার দিদির সাপোর্টিভ কিন্তু আমরা, মানে যেমন ত্রিপর্ণা আছে, সঞ্জিত আছে, আমি আছি, দেবলীনা আছে, ইচ অ্যান্ড এভরিথিং সকলে আছে, মানে আরো অনেকেই আছে, কাদের কাদের নাম বলবো। কিন্তু এবার একটা মহিলা যখন উপরে উঠবে, মানে আমি বলতে পারি তোমরা যাকে যুদ্ধ বলো,
যুদ্ধ তাকেই বলা যায়, যুদ্ধ মানে তুমি আমি আমরা সকলে ইনক্লুডিং ইউ। তো যুদ্ধ, সেই যুদ্ধতে তোমাকে যুদ্ধ করেই কিন্তু সাফল্যটা আনতে হবে, সাফল্য কিন্তু তোমাকে আসবে না। মানে আমি একটা কথা পরিষ্কার করেই বলি যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না বা বিকল্প নেই, তো সেটা করলেই আসবে। তো এইটা একটা বিষয়, এই বিষয়টা তুমি যদি মাথায় রাখো তবেই হবে। এবার তুমি বলছো ডিএস প্রোডাকশন হাউসে কেন আসবে, অন্যান্য ছাতার মতন অনেক প্রোডাকশন হাউস আছে। এবার ডিএস প্রোডাকশনে দিদি যতটা স্কোপ দেবে, অন্য জায়গায় অরিফ্লেম ব্র্যান্ড কখনো শ্যুট হয় না, কখনো সিকোয়েন্স হয় না। আমি চাইলেই এটা করতে পারি না, কারণ দিদি একটা কোম্পানির সঙ্গে মার্চ আছে, সেখানকার দিদির একটা পজিশন আছে, সেটা দিদির ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গা থেকে উনি এই কাজটা করাতে পারছেন। আমি সবসময় চাইবো আমি ব্র্যান্ডে কাজ করি। আমি শুধু আমি নয়, আমরা প্রত্যেকেই চাইবো, এখানে ইনক্লুডিং যারা বসে আছে বা যারা করবে আগামী দিনের শোটা, তারা প্রত্যেকেই চাইবে আমি ব্র্যান্ডের শো করব, আমি ভালো ভালো ডিজাইনারের শো করব। ঠিক আছে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমার প্রোডাকশন হাউসে কি আছে। এই একটা প্রোডাকশন হাউস, মহিলা দ্বারা পরিচালিত প্রোডাকশন হাউস, যেখানে কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই যে টার্মসগুলো আছে না ইংলিশে, তো এইগুলো কখনো করতে হয় না। তোমার প্রতিভা এবং তোমার যদি আহ, শুধু প্রতিভা না, তোমার ইচ্ছা শক্তি যদি না থাকে, তুমি জীবনেও এটা করতে পারবে না। নাম্বার 2। নাম্বার 3, এই প্রোডাকশন হাউসে শুধুমাত্র যে ট্যালেন্ট থাকলে যে ফ্যাশন শো হয় তা কিন্তু না। এই প্রোডাকশন হাউসে তোমার সঙ্গীত জগতের লোক আছে, মানে সিঙ্গার, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে সেখানেও, মানে যারা প্রশাসনিক দায়িত্ব বহন করে, মানে বলতে পারি বিডিও, এসডিও, ম্যাজিস্ট্রেট, এই রকম ক্যাটাগরির লোক আছে। আচ্ছা, তারপরে ডান্সার আছে, প্রত্যেকটা, আমি যেমন অ্যাঙ্কার মানে বাচিক শিল্প আছে, প্রত্যেকটা জগতের লোক এখানের সঙ্গে অ্যাটাচ আছে। এটা কিন্তু সব প্রোডাকশন হাউসে থাকে না। এবার এই ব্যাপারগুলো অন্যান্য প্রোডাকশন হাউসে পাবে না, মানে এই জন্য এইখানটা চয়েস। এটা তো হলো কথা। এবার আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় জিদ্দার কাছে। তো জিদ্দা, ডিএস প্রোডাকশন কত বছর থেকে তুমি জুড়ে আমি ম্যাক্সিমাম 3 বছর। এই 3 বছরের মধ্যে আমরা সবাই ভালো কথাই বলি, আমি একটু নেগেটিভ টাইপের। ওকে ফাইন। তো এই যে 3 বছরের মধ্যে ডিএস প্রোডাকশন নেগেটিভ কি দেখেছো? আমার কাছে কোনো রকম এখনো পর্যন্ত নেগেটিভ কিছু আসেনি। বলতে হবে। হ্যাঁ, বলতে হবে, বললেই বলা যাবে না, কারণ নেগেটিভ কিছুই আসেনি আমার কাছে, কারণ আমি অ্যাজ এ মডেল এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কোনো কিছু নেগেটিভ আমি পাইনি। এক্স্যাক্টলি। তো না, আমি যতটা শুনি দিদি কখনো কখনো রেগে যায়। রেগে যায়, আমার উপরে কখনো রাগেনি, ইভেন কারোর উপরে কখনো চিৎকার করে কথা বলেনি, আচ্ছা। পোলাইটলি বুঝিয়েছে। আচ্ছা, আরেকটা কমপ্লেন আছে কি, Exactly, আমার কথা আছে, যখন আড্ডাটা হচ্ছে, দিদি আমার একদম স্পষ্ট বক্তা, কিন্তু দিদি চিৎকার করতে পারে না। হ্যাঁ, 1 নাম্বার এটা একটা পয়েন্ট। আচ্ছা, কথা বলতে গেলে থতমত খায় না, 10 বার চিন্তা করে যে বলবো কি বলবো না, বলবো কি না। সত্যি কথা বলতে আমাদের গায়ের স্কিনটা গন্ডারের চামড়া হয়ে গেছে, আমাদের গায়েও লাগে না, ফোসকাও পড়ে না। আচ্ছা। তো রিসেন্টলি তোমার দুজনকে বলো, রিসেন্টলি তোমাদের ম্যাগাজিন আমি দেখলাম একটা খুব সুন্দর লঞ্চ হয়েছিল। তো ম্যাগাজিনের পরে যখন এটা হয় না পাবলিক রিভিউ, ম্যাগাজিন পরে কেমন রেসপন্স আসছিল? 98% খুব ভালো। 98%-এ কে ছিল? 98% সবাই ছিল বলে যায়, 2% এদিক ওদিক হয়, সেটা হচ্ছে এডিটিংয়ে কারোর পছন্দ হয়নি, সবাই তো চয়েস সেম না, তো সেই এতে জাস্ট 2% বাদ দিতে পারো, আচ্ছা, আর 98% পুরোপুরি ওভারঅল ভালো। আচ্ছা। তো পাশে ত্রিপর্ণা আছে। তো ত্রিপর্ণা, দিদির সাথে তো কাজ করলে ফার্স্ট টাইম, নেক্সট আপকামিং বড় একটা শো আসছে, তো ফার্স্ট আমি জানবো শো এর জন্য কত এক্সাইটেড? আমি প্রচুর এক্সাইটেড।